সকলকে সায়েন্স গ্রামার চ্যানেলে স্বাগত জানাই। এখন তোমাদের ক্লাস 9 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025। এখানে তোমাদের ভৌত বিজ্ঞানের যে সমস্ত ফার্স্ট সামেটিভের সেটগুলো দেওয়া হয়েছে তার মধ্যে এটা হচ্ছে 1 নম্বর স্কুল আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল। এখানে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সারই কিন্তু এই ভিডিওটিতে দেবো। তো এর আগের ভিডিও বা এর পরের ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা আমাদের প্লেলিস্ট সার্চ করো, সেখানে কিন্তু সমস্ত ভিডিও পেয়ে যাবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো গ্রুপে একের দাগেরটা শক্তির মাত্রিক সংকেত কী, তো অপশানগুলো দেওয়া আছে, এগুলো সঠিক অ্যান্সার হবে বিয়েরটা ml² (10⁻²)। এরপর 2-এর প্রশ্ন একটি লব্ধ একক হলো, অপশানগুলো দেখো কী কী আছে, আলোকবর্ষ, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা, জুল, সঠিক অ্যান্সার হবে ডিএরটা জুল। এরপর 3-এর দাগের সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়, অ্যান্সার হবে সিএরটা 5.12 সেন্টিমিটার। এরপর 4-এর দাগের প্রশ্ন 1 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার/সেকেন্ড সমবেগে চালাতে যে বলের প্রয়োজন তা হলো, অ্যান্সার হবে 5 নিউটন। কারণ দেখো F = ma, তাহলে 1 × 5 করলে 5 থাকবে, 5 নিউটন। এরপর 5-এর দাগেরটা ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো কণার কী হবে না, যে অপশানগুলো আছে বেগ, সরণ, ত্বরণ, অতিক্রান্ত দূরত্ব, সঠিক অ্যান্সার হচ্ছে বেগ। এরপর 6 নম্বর প্রশ্ন পদার্থ কোনটি স্থায়ী কণা নয়, মেসন, পজিট্রন, নিউট্রিনো, সবগুলি, সঠিক অ্যান্সার হচ্ছে ডিএটি সবগুলি। এরপর 7-এর প্রশ্ন যে 20 CA 40 এ নিউটন সংখ্যা কত, তো ক্যালসিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে কত, তাহলে 40 - 20 করবো মানে 20, অ্যান্সার হবে বিয়েরটা 20। এরপর 8 নম্বর প্রশ্ন ক্যাথোড রশ্মির উপাদান হলো প্রোটন, ইলেকট্রন, নিউট্রিনো এবং আয়ন, তো সঠিক অ্যান্সার হবে বিয়েরটা ইলেকট্রন। চলে আসো এরপর গ্রুপ বিতে। গ্রুপ বি 2-এর দাগের নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো 1-এর দাগেরটা কি বলছে, তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি, তো সঠিক অ্যান্সার হচ্ছে স্কেলার রাশি। এরপর অথবাটা 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার, তো অ্যান্সার হবে 9.46 × 10⁻12 কিলোমিটার। তো মিটারে হলে 10⁻15 মিটার, আর কিলোমিটারে হলে 9.46 × 10⁻12 কিলোমিটার। এরপর 2 নম্বর প্রশ্ন কোন মূলরাশির একক এসআই ও সিজিএস দুই পদ্ধতিতেই অভিন্ন, অ্যান্সার হচ্ছে সময়, সময়ের একক এসআই সিজিএসে একই হয়। এরপর 3 নম্বর প্রশ্ন সত্য মিথ্যা লেখো, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর ওপর প্রযুক্ত হয়, এটা অবশ্যই মিথ্যা, কারণ ভিন্ন বস্তুর ওপর প্রযুক্ত হয়। এরপরের প্রশ্ন 4-এরটা 500 গ্রাম ভরের একটি বস্তুর বেগ 10 মিটার/সেকেন্ড হলে বস্তুর ভরবেগ কত হবে, তাহলে বস্তুর ভরবেগ হবে, দেখো একটা একক আছে এসআইয়ে 10 মিটার/সেকেন্ড আর একটা আছে 500 গ্রাম, এটা হচ্ছে সিজিএস, তাহলে সবগুলোকে এসআই করে নিই, তাহলে 500 গ্রামকে কেজি করে নেবো, তাহলে হবে 1000 দিয়ে ভাগ করবো, তাহলে অ্যান্সারটা হবে 500 / 1000 কেজি গুণিত 10 মিটার/সেকেন্ড সমান 5 কেজি মিটার/সেকেন্ড, তাহলে ভরবেগটা হবে 5 কেজি মিটার/সেকেন্ড। এরপর 5 নম্বর প্রশ্ন বেগ সময় লেখচিত্রের নতি কোন ভৌত রাশিকে নির্দেশ করে, অ্যান্সার হবে ত্বরণ। এরপর অথবাটা দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে 15 নিউটন প্রয়োগ, এখানে টান প্রয়োগ করলে দড়িতে টান কত হবে, অ্যান্সার হচ্ছে 15 নিউটন। এরপর 6 নম্বর প্রশ্ন কোনো পরমাণুর তৃতীয় মুখ্য শক্তি স্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে, অ্যান্সার 2n² সূত্র অনুযায়ী 2 × 3n² সমান 18টি ইলেকট্রন থাকতে পারে, তো শুধু 18টি লিখলেও চলবে। এরপর 7-এর প্রশ্ন ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, Mg2+ আয়নের ইলেকট্রন সংখ্যা কত হবে, তাহলে দেখো Mg2+ মানে 12 ছিল, 2টো ইলেকট্রন বর্জন করেছে, অর্থাৎ 10টি, 10 অ্যান্সার হবে। এরপর গ্রুপ সি নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো এখানে তোমার 2 নম্বরের প্রশ্ন 1-এরটা কী বলছে দেখো তুলাযন্ত্রের সুবেদী হওয়ার শর্তগুলি লেখো, তো লিখবে 1 নম্বর তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ হালকা হওয়া প্রয়োজন, এখানে দুটি লিখতে বলেছে, আমি 4টা পয়েন্ট দিয়েছি, তোমরা এগুলো লিখবে। তারপর 2 নম্বর পয়েন্ট তুলাপাত্র দুটি হালকা হওয়া প্রয়োজন। 3 নম্বর তুলাদণ্ডের ভারকেন্দ্র তুলাদণ্ডের আলম্বের নিচে যতটা সম্ভব কাছে থাকা প্রয়োজন, এবং 4 নম্বর সূচকটি লম্বা হওয়া প্রয়োজন। তোমরা অবশ্যই 3 নম্বর এবং 4 নম্বর পয়েন্ট দুটো লেখার চেষ্টা করবে। এরপর 2 নম্বর প্রশ্ন 75 সেমি কিউব পারদের ভর 1.02 কেজি হলে, তাহলে এখানে আয়তনটা দেওয়া আছে, তাহলে পারদের ঘনত্ব কত জানতে চেয়েছে, তাহলে লিখব প্রদত্ত ভি সমান 75 সেমি কিউব, এম সমান 1.02 কেজি সমান কত না 1020 গ্রাম, কেজি থেকে গ্রামে করে নিয়েছি, আর ঘনত্ব ডি সমান জিজ্ঞাসা চিহ্ন, তাহলে লিখব আমরা জানি এম সমান ডিভি বা ডি সমান m/v সমান মানগুলো বসিয়ে দাও, ডি এর মান ডি সমান m/v, এম এর মান কত 1020 ডিভাইডেড বাই ভি এর মান 75, তাহলে 1020/75 করলে পাবে তোমরা 13.6 গ্রাম/সেমি কিউব, তাহলে লিখব অতএব পারদের ঘনত্ব 13.6 গ্রাম/সেমি কিউব, এটি হলো অ্যান্সার। আরেকবার দেখে নাও, এভাবে অ্যান্সারটা করে নিও। চলো এর পরের প্রশ্ন কি আছে দেখে নাও। পরের 3 নম্বর প্রশ্ন বায়ু শূন্য স্থানে এরোপ্লেন উড়তে পারে না কেন, তো
তো অ্যান্সারটা এইভাবে লিখবে, প্রধানত দুটি কারণে বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না, যথা 1 নম্বর, এরোপ্লেনকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে এরোপ্লেনের ডানার উপরিভাগের তুলনায় নিম্নভাগের বায়ুর বেগ কম হয়, ফলে বার্নৌলির নীতি মেনে ডানার নিচের ভাগের বায়ুর চাপ বেশি হয় এবং এরোপ্লেন লিফট বা ঊর্ধ্বমুখী উত্তোলনকারী বল পায়। বায়ুশূন্য স্থানে এটি ঘটার সম্ভাবনা না থাকায় এরোপ্লেন উঠতে পারে না। দেখো, তোমাদের এখনও বার্নৌলি উপপাদ্য এই চ্যাপ্টারে পড়া হয়নি, তোমরা শুধুমাত্র ক্রিয়া প্রতিক্রিয়া পড়েছো। তো এর 2 নম্বর পয়েন্টটা ক্রিয়া প্রতিক্রিয়া সংক্রান্ত আছে, ঠিক আছে। তো এইভাবে ছবিটা দেওয়া আছে, ছবি তোমাদের আঁকার দরকার নেই, 2 নম্বরের প্রশ্ন জাস্ট ভালোভাবে বোঝার জন্য ছবিগুলো দিয়েছি। চলো, এরপরের যে 2 নম্বর পয়েন্টটা দিবে, 2 নম্বর পয়েন্টটা এভাবে লিখবে যে এরোপ্লেন আকাশে ওড়ার সময় বায়ুমণ্ডল থেকে সতেজ বায়ু শোষণ করে, যা জ্বালানির দহনে সাহায্য করে। দেখো, অক্সিজেন তো প্রয়োজন জ্বলতে গেলে, জ্বালানির দহনে সাহায্য করে এবং ইঞ্জিনের বিভিন্ন অংশ থেকে এমনভাবে নির্গত হয় যাতে একটি ধাক্কা বল সৃষ্টি হয়। বায়ুশূন্য স্থানে বিশুদ্ধ বায়ু না থাকায় ধাক্কা বল বা থ্রাস্ট সৃষ্টি হবে না, কারণ নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়া দিলেও প্রতিক্রিয়া হবে না, ফলে এরোপ্লেন উঠতে পারে না, ঠিক আছে। তো মেন হচ্ছে কিন্তু এখানে বার্নৌলির উপপাদ্য, যদিও তোমাদের এটা এখন এই ফার্স্ট সামেটিভের সিলেবাসে নেই বার্নৌলির উপপাদ্য। চলো, তাহলে অ্যান্সারটা তোমরা ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে লিখলেও চলবে, ঠিক আছে। চলো, এরপর অথবাটা দেখে নাও, দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে এখানে অনেকগুলো পয়েন্ট দিয়েছি, তোমরা যে কোনো দুটো পয়েন্ট লিখে নিও। তাহলে 1 নম্বর লিখবে, গতিশীল বস্তুকণা একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। আর বেগের ক্ষেত্রে লিখবে, গতিশীল বস্তুকণা নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুকণাটির বেগ বলে, ঠিক আছে। পয়েন্টগুলো আর পড়ছি না, এখান থেকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা লিখেও নিতে পারো, ওকে। চলো, এরপরের প্রশ্ন কি আছে দেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে গতিশীল একটি কণা 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে আগে লিখে নিবে। তাহলে দেখো, প্রাথমিক বেগ হচ্ছে 0, তাহলে লিখবে প্রদত্ত ইউ সমান 0, ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে লিখবো এস সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টাইম টি সমান 10 সেকেন্ড। এসটা আমাদের বের করতে হবে, তাহলে এস সমান জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। এবার লিখবো, আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে মানগুলো পুট করে দাও। এস সমান ইউটি, ইউর মান কত ছিল 0, 0 ইন্টু টি করলে 0ই পাবো, তাহলে 0 প্লাস হাফ ইন্টু এ, এর মান কত ছিল 5 ইন্টু টি স্কোয়ার, টি এর মান কত ছিল 10, 10 স্কোয়ার। তাহলে পাচ্ছি আমরা এটা, যদি আমরা হিসাব করি তাহলে 250 পাবো। তাহলে লিখবো, অতএব 10 সেকেন্ড পর 250 মিটার দূরত্ব অতিক্রম করবে, এটি হলো অ্যান্সার। চলো, এরপর 5 নম্বর প্রশ্ন, হোস পাইপের মধ্য দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটিকে হাতে ধরে রাখা অসুবিধাজনক কেন। তো অ্যান্সারটা লিখবে, হোস পাইপ দিয়ে জলপ্রবাহের পূর্বে জল এবং হোস পাইপের মোট ভরবেগ 0 থাকে। ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী জলপ্রবাহ চলাকালীনও জল এবং পাইপের মোট ভরবেগ 0 থাকবে। জলের প্রবাহ উচ্চ বেগে সামনের দিকে হওয়ায় জলের ভরবেগ সামনের দিকে সৃষ্টি হয়। এর ফলে হোস পাইপ পিছন দিকে উচ্চ ভরবেগ সৃষ্টি হয়। হোস পাইপটি পিছন দিকে গতিশীল হয়, এর ফলে হোস পাইপটিকে হাতে ধরে রাখা অসুবিধাজনক হয়। এরপর অথবাটা কি বলছে দেখো, ভরই বস্তু জাড্যের পরিমাপ ব্যাখ্যা করো। তো অ্যান্সারটা এইভাবে লিখবে যে নিউটনের তৃতীয় গতিসূত্রানুসারে বা নিউটনের তৃতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি হলো এফ সমান এম এ, যেখানে এম সমান বস্তুর ভর, যেখানে এম হচ্ছে বস্তুর ভর, এর ওপর এফ বল ক্রিয়া করলে এ ত্বরণ সৃষ্টি হয়। এ সমান এফ বাই এম, বল এফ অপরিবর্তিত থাকলে এ প্রপোর্শনাল টু 1/m হয়, অর্থাৎ ত্বরণ ভরের ব্যস্তানুপাতিক হয়। যদি একই পরিমাণ বল দুটি ভিন্ন ভরের বস্তুতে প্রযুক্ত হয়, যে বস্তুর ভর বেশি তার ত্বরণ কম হবে, অর্থাৎ যে বস্তুর বেগ পরিবর্তন করা বেশি কঠিন সেই বস্তুর জাড্য বেশি। বস্তুর ভর কম হলে ত্বরণ বেশি হবে, বেগ পরিবর্তন সহজে হবে, অর্থাৎ জাড্য কম হবে। একই ত্বরণ সৃষ্টি করতে অথবা একই পরিমাণ গতিবেগ পরিবর্তন করতে কম ভরের বস্তুতে তুলনায় বেশি ভরের বস্তুতে বেশি বল প্রয়োজন হয়। বস্তুর ভরের ওপর জাড্য নির্ভর করে, ভর বেশি হলে জাড্য বেশি হবে। ভর দ্বারাই একটি বস্তুর জাড্য পরিমাপ করা যায়। বস্তুর ভর হলো তার জাড্যের বা জড়তার পরিমাপ। এটি হলো অ্যান্সার। এরপর চলো 6 দাগের, আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও। তো অ্যান্সারটা এভাবে লিখে নেবে, আইসোটোপ একই মৌলের একই পরমাণু ক্রমাঙ্ক এবং ভিন্ন ভিন্ন ভর সংখ্যা পরমাণুগুলিকে আইসোটোপ বলা হয়। উদাহরণ, হাইড্রোজেনের 3টি সমস্থানিক বা আইসোটোপ যথাক্রমে সাধারণ হাইড্রোজেন বা পোটিয়াম 1H1, ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম 1H2 বা ডি ক্যাপিটাল ডি এবং ট্রিটিয়াম 1H3 বা ক্যাপিটাল টি। এদের প্রত্যেক পরমাণু ক্রমাঙ্ক 1 কিন্তু ভর সংখ্যা যথাক্রমে 1, 2, 3। এরপর অথবাটা, আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন। তো অ্যান্সারটা দেখে নাও।
তাহলে লিখবে 1 নম্বর পয়েন্ট, পরমাণুর রাসায়নিক ধর্ম নির্ভর করে তার বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন বিন্যাস এবং প্রধানত সর্বশেষ বা যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যার উপর। 2 নম্বর পয়েন্ট, যেহেতু পরমাণু তড়িতের নিরপেক্ষ তাই ইলেকট্রন সংখ্যা সর্বদাই মোট প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে সমান হয়। একই মৌলের পরমাণুর নিউক্লিয়াসে একই সংখ্যক প্রোটনের সঙ্গে বিভিন্ন সংখ্যক নিউট্রনের সমবায়ে আইসোটোপ সৃষ্টি হয়। এজন্য আইসোটোপগুলির প্রত্যেকটির ইলেকট্রন সংখ্যা সমান হয়। 3 নম্বর পয়েন্ট, আইসোটোপগুলির ইলেকট্রন সংখ্যা সমান হওয়ায় তাদের প্রত্যেকটি ইলেকট্রন বিন্যাস এবং যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা সমান হয়, তাই তাদের রাসায়নিক ধর্ম অভিন্ন হয়। এরপর 7 নম্বর প্রশ্ন, একটি ইলেকট্রন নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে এবং উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে এলে কি ঘটে? তো অ্যান্সারটা লিখবে, যখন কোনো ইলেকট্রন নির্দিষ্ট শক্তির স্থির কক্ষপথ থেকে অপর একটি নির্দিষ্ট শক্তির স্থির কক্ষপথে স্থানান্তরিত হয় তখনই শুধু ইলেকট্রন শক্তি শোষণ বা বর্জন করে। এরপর লিখব, ইলেকট্রনটি যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন শক্তি বিকিরণ করে, আবার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উন্নীত হলে ইলেকট্রনটি শক্তি শোষণ করে। এরপর 8 নম্বর প্রশ্ন, একটি মৌলের পরমাণুতে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 3টি ইলেকট্রন আছে। মৌলটির যোজ্যতা কত? মৌলটির ভর সংখ্যা 27 হলে নিউটন সংখ্যা কত? তাহলে লিখব অ্যান্সার, মৌলটির যোজ্যতা হবে 3, মৌলটির ভর সংখ্যা 27 হলে নিউটন সংখ্যা হবে 27 বিযুক্ত 2 + 8 + 3 = 27 বিযুক্ত 13 = 14। এটি হলো অ্যান্সার। চলো এরপর গ্রুপ ডি দেখে নাও 3 নম্বরের প্রশ্নগুলি। তো একের দাগেরটা কি বলছে, লেখচিত্রের সাহায্যে v² = u² + 2as প্রমাণটি করতে বলেছে। তো প্রতিষ্ঠা করতে হবে প্রমাণটা লেখচিত্রের সাহায্যে। দেখো তোমাদের ছোট করে প্রমাণটা একটা দিয়েছি, এটা প্রান্তিকের বই থেকে নেওয়া হয়েছে। তো তোমরা যেই অথারের বই থেকে পড়ছো না কেন, যেভাবে শিখেছো করে নিবে, ঠিক আছে। তো এই প্রমাণটা v² = u² + 2as এর প্রমাণ লেখচিত্রের সাহায্যে। চলো এরপর নেক্সট প্রশ্ন কি আছে, আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করবে? তাহলে দেখো এখানে অ্যান্সারটা, এটা দেখো নীতিটা লেখা আছে, যেহেতু 2 নম্বরের প্রশ্ন নীতি লেখার দরকার নেই। একবার যে পদ্ধতি আছে এটা আমি আর পড়ছি না, পড়তে গেলেই ভিডিওটা বড় হবে। এখানে যে পদ্ধতি লেখা আছে একবারে পদ্ধতি থেকে লিখলেই চলবে, ঠিক আছে। তো v2 - v1 মিলিলিটার, এইটা হচ্ছে অ্যান্সার। চলো এরপর নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও। অথবাটা লম্বন ভ্রম কাকে বলে বা লম্বন ত্রুটি কাকে বলে, কিভাবে এই ভ্রম এড়ানো যায়? তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে লিখব, স্কেল থেকে পার্ট নেওয়ার সময় চোখ স্কেলের পার্ট বিন্দুর সঙ্গে উলম্বভাবে না থাকলে পার্ট নিতে ভুল হয় এবং চোখের বিভিন্ন অবস্থানে পার্ট বিভিন্ন হয়, এই ত্রুটিকে লম্বন ভ্রম বলা হয়। এবার এই ত্রুটি কীভাবে আমরা দূর করব? তাহলে 1 নম্বর লিখব, স্কেলের যে বিন্দুর পার্ট নেওয়া হচ্ছে সেই বিন্দুতে স্কেলের সঙ্গে লম্ব বরাবর চিত্রে যেমনভাবে দেখানো হয়েছে চোখ রেখে পার্ট নিলে নির্ভুল পার্ট পাওয়া যায়। 2 নম্বর পয়েন্টে লিখব, স্কেলটিকে সরলরেখার সঙ্গে খাড়াভাবে ধরলে স্কেলের দাগগুলি সরলরেখাটির সংস্পর্শে থাকে, এভাবে ধরলে চোখের বিভিন্ন অবস্থানে পার্ট একই হয়, এভাবেও লম্বন ভ্রম এড়ানো যায়। চলো এরপর 3 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনের আইসোটোপগুলির গঠন বর্ণনা করো। তো হাইড্রোজেনের দেখো 3টা আইসোটোপ, পোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। তো তাদের দেখো এভাবে আমি পড়ছি না, এভাবে এগুলো কিন্তু অ্যান্সারটা লিখে নেবে, ঠিক আছে। তো চলো এরপর অথবাটা কি আছে, আয়ন বলতে কি বোঝায়, আয়ন কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার আয়নের উদাহরণসহ সংজ্ঞা দাও। তাহলে অ্যান্সারটা তোমরা লিখবে যে আয়ন কাকে বলে। তাহলে প্রথমে লিখবে যে ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে উৎপন্ন তড়িৎগ্রস্ত পরমাণু ও মূলকগুলিকে আয়ন বলা হয়। উদাহরণ, হাইড্রোজেন আয়ন H+, সোডিয়াম আয়ন Na+, ক্লোরাইড আয়ন Cl-, সালফেট আয়ন SO4- ইত্যাদি। আয়নের প্রকারভেদ, আয়ন 2 প্রকার, 1 নম্বর ক্যাটায়ন এবং 2 নম্বর অ্যানায়ন। ক্যাটায়ন, পরমাণু কর্তৃক এক বা একাধিক ইলেকট্রন বর্জনের ফলে উৎপন্ন ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে ক্যাটায়ন বলা হয়। উদাহরণ, ক্যালসিয়াম আয়ন Ca2+, অ্যালুমিনিয়াম আয়ন Al3+ ইত্যাদি। অ্যানায়ন, পরমাণু কর্তৃক এক বা একাধিক ইলেকট্রন গ্রহণের ফলে উৎপন্ন ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে অ্যানায়ন বলা হয়। উদাহরণ, হাইড্রোজেন আয়ন H-, ক্লোরাইড আয়ন Cl-, সালফেট আয়ন SO4- ইত্যাদি। তো এটি ছিল তোমাদের সম্পূর্ণ অ্যান্সার। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, বাই।